আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গতি চ্যাপ্টারের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। গত পর্বগুলোতে আমরা বিভিন্ন ধরনের গতি, বেগ, ত্বরণ, মন্দন এবং বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বেসিক্যালি দেখব ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে আসে বা ওইগুলাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের অন্যান্য বিষয়বস্তু সলভ করতে পারি। তো আমি যদি গত পর্বটা একটু রিমাইন্ড করার চেষ্টা করি, গত পর্বে আমরা বেগের যেই রাশিমালা সেটা আমরা ডিরাইভ করেছিলাম এবং আমরা জানি বেগের রাশিমালা শেষ বেগ v equals to u plus at। আশা করি সবাই গত পর্ব থেকে এটা দেখে নিয়েছো। এটা ছিল আমাদের এই চ্যাপ্টারের প্রথম ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এবার আসো আমরা এখান থেকে বিভিন্ন বিষয়বস্তু দেখার চেষ্টা করি। সাপোজ একটা বস্তু এই পয়েন্ট থেকে তার যাত্রা শুরু করলো, পয়েন্টটার নাম দিলাম এ, এবং সে এই পয়েন্টে এসে থামলো, যে পয়েন্টটার নাম দিলাম বি। আমরা যদি এইখান থেকে এইখানে দূরত্বটা চিন্তা করি এস, এবং এইখান থেকে এই জায়গায় আসতে তার সময় যদি লাগে টি, তবে আমরা সকলেই জানি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, দ্যাট ইজ এস ডিভাইডেড বাই টি, এটাকে আমরা বলতাম বেগ ভি। তাহলে এখান থেকে এস ইকুয়ালস টু ভিটি, এটা হচ্ছে এই পথের বেগ। লক্ষ্য করে দেখো এখানে যে বেগটার কথা বললাম ভি, একটা মাত্রই বেগ। দ্যাট মিনস এইখান থেকে শুরু করে এই বিন্দুতে আসতে যেই বস্তুটা এখান থেকে এই বিন্দুতে আসবে, সে এই একটা বেগেই সে সম্পূর্ণ পথ ট্রাভেল করেছে, তার মানে পুরা পথে তার বেগটা একই। ওই ক্ষেত্রে ওই বেগটাকে বলা হবে সমবেগ। দ্যাট মিনস এটা তখনই সত্য যখন শুধুমাত্র আমরা সমবেগের জন্য ইউজ করতে পারবো। সমবেগ কি? যদি সে সম্পূর্ণ পথ একই বেগ মেনটেন করে চলে বা একই বেগে আসে। দ্যাট ইজ আমাদের এই ফর্মুলাটা শুধুমাত্র সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য। তখন আমরা এটাকে বলতে পারবো s ইকুয়ালস টু ভিটি শুধুমাত্র সমবেগ হলে। সমবেগ হলে আমরা জানি সমবেগ মানে সেখানে কোনো ত্বরণ কিংবা মন্দন নেই, দ্যাট ইজ ত্বরণ এবং মন্দন শূন্য। আমি গত পর্বে বলেছিলাম সমবেগ যদি না হয়, দ্যাট ইজ অসময় বেগ হলে কেবল তখনই ত্বরণ এবং মন্দনের উদ্ভব হবে। ওকে, এইবার চিন্তা করো, আমরা তো সবসময় সমবেগ নাও পেতে পারি। এইবার যদি আমরা চিন্তা করি এটা আমাদের হয়তো বা কাজে লাগবে, এটা আমরা এই পাশে রাখলাম। এইবার চিন্তা করো এই বস্তুটা যখন যাত্রা শুরু করে তখন তার বেগটা ইউ। আমরা জানি শুরুতে যে বেগ সেটাকে বলা হয় আদিবেগ, গত পর্বে দেখেছি আমরা আদিবেগ। এবং যখন সে তার যাত্রাটা শেষ করে বি বিন্দুতে, এখানে নট নেসেসারি যে শেষ করতে হবে, এখন শেষ বলতে আমরা আবার বেগ জিরো বুঝি, মানে কোন একটা বস্তুর গতি শেষ তার মানে তার বেগ জিরো। এই বি বিন্দুতে সে বেগটা শেষ করে নাই, সে হয়তো আরো সামনের দিকে যাবে, কিন্তু আমরা বি বিন্দুতে হিসাবটা করতে চাই। ওই কারণে আমরা বি বিন্দুতে তার বেগটা ধরে নিলাম শেষ বেগ। আমাদের জন্য বিটা শেষ বিন্দু, বাট তার জন্য বিটা শেষ বিন্দু নাও হতে পারে। তাহলে বি বিন্দুতে তার যে বেগটা শেষ বেগ, সেই শেষ বেগটাকে আমরা মনে করলাম বি। দেখো আদি বেগ ইউ, শেষ বেগ বি, তার মানে দুইটা বেগ সেম না, অর্থাৎ সেখান থেকে এখানে আসতে তার বেগের পরিবর্তন হয়েছে। যখনই বেগের পরিবর্তন হবে তখনই ত্বরণ কিংবা মন্দন সৃষ্টি হবে। বেগ বাড়লে ত্বরণ হবে এবং বেগ কমলে সেখানে একটা মন্দন সৃষ্টি হবে। এইবার সেটা আমরা একটু হিসাব করতে চাই। তো আমি যেহেতু বললাম এখানে বেগ বৃদ্ধি কিংবা হ্রাস পেয়েছে, দ্যাট মিনস এখানে একটা ত্বরণ হয়েছে, সেই ত্বরণটাকে বললাম এ। তাহলে এবার আমরা বেগটা আসলে কিভাবে হিসাব করবো? দেখো যখন আমরা একটা বেগ হিসাব করতে পারছি না, মানে দুই জায়গায় দুইটা বেগ, তখন আমরা একটা গড় হিসাব করব। জাস্ট লাইক অনেকজন মানুষ, এক একজনের বয়স এক এক রকম, আমি যদি একটা আইডেন্টিক্যাল ফিগার দিয়ে বয়সটা বলতে চাই তখন আমাকে বলতে হবে সকলের গড় বয়স। ঠিক একইভাবে আমরা এখানে গড় বেগটা হিসাব করব। দেখো আমরা গড় বেগ ইজিলি হিসাব করতে পারি, অনেকগুলা বেগ থাকলে সেখান থেকে ইজিলি গড় হিসাব করা যায়। আমরা এখান থেকে যদি গড় বেগ হিসাব করি, গড় বেগ, দেখো গড় এখানে বেগ কয়টা? দুইটা, একটা আদি বেগ একটা শেষ বেগ, তার মানে আদি বেগ যোগ শেষ বেগ, যেহেতু দুইটা বেগ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের গড় বেগ। ওকে, এবার দেখো ইউটা আদি বেগ প্লাস ভিটা শেষ বেগ। আমরা অলরেডি শেষ বেগের ফর্মুলা জানি, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। শেষ বেগের ফর্মুলা যদি এখানে বসাই, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2, এখান থেকে আমরা যেটা লিখতে পারি, দেখো উপরে ইউ ইউ 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2। তো এইটাকে যদি আমরা ভাগ করে দিই, এখান থেকে যেটা লিখতে পারবো 2 2 চলে যাবে, 2 2 যদি চলে যায় এখান থেকে আসবে ইউ, 2 2 চলে গেলে এখান থেকে আসবে ইউ, ইউ প্লাস এটি দিয়ে যদি 2 কে ভাগ করি তাহলে আসবে হাফ এটি। এটা হচ্ছে আমাদের গড় বেগ। এইবার আসো দেখো আমাদের দুইটা বেগ থেকে কিন্তু আমরা একটা বেগে কনভার্ট করে ফেলেছি, সেটা হচ্ছে গড় বেগ। যখনই আমরা একটা বেগে কনভার্ট করে ফেলেছি তখনই আমরা এই সূত্রের সাহায্যে এই বেগের জায়গায় যদি গড় বেগটা বসাই দিই, তখন আমাদের এই কেজের ফর্মুলাটা আমরা পেয়ে যাব। বুঝাইতে পারছি? তো দেখো এই ফর্মুলা অনুযায়ী s ইকুয়ালস টু, যদি একটাই বেগ হইতো তখন হতো সমবেগ, কিন্তু আমাদের এখন বেগ দুইটা, কিন্তু তাতে কি আমরা তো গড় বেগ বের করে ফেলেছি। এবার আমরা এখানে নিব গড় বেগ।
গড় বেগ ইন্টু টি। ওকে, তাহলে এস ইকুয়ালস টু গড় বেগ এইটা ইউ প্লাস হাফ এটি, তার সাথে আছে টি। তাহলে এখান থেকে এস ইকুয়ালস টু লিখতে পারি, গুণ করে যদি দিই, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা যখন যখন ত্বরণ বা মন্দন আমরা দেখতে পাবো। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা আমাদের ম্যাথমেটিক্যালি কাজে লাগবে। যেখানে এসটা হচ্ছে সরণ কিংবা দূরত্ব, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এটা ত্বরণ এবং ইউটা ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ। তাহলে আমাদের আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই সূত্র আমরা আমাদের বিভিন্ন সময় আমরা কাজে লাগাতে পারবো। ওকে, এবার দেখো আমরা এখান থেকে আর কোনো সূত্র ডিরাইভ করতে পারি কিনা। আমরা যদি এই সূত্রটার দিকে একটু খেয়াল করি, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে প্রত্যেকটা সূত্রের লেখচিত্র বা গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই, কারণ গ্রাফ থেকে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে এবং গ্রাফগুলো অ্যানালাইসিস করতে হবে। আমরা যদি গ্রাফগুলো সুন্দর করে বুঝতে পারি, এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে। তো প্রত্যেকটা সূত্রের গ্রাফ নিয়ে আমরা আলাদা একটা পর্বে অবশ্যই আলোচনা করব। এবার দেখো আমরা যদি এই সূত্রটার দিকে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। একটা কাজ করি, আমি এখানে স্কোয়ার করে দিই। এখন কথা হচ্ছে আমি শুধুই এটাকে ধরে স্কোয়ার করব কেন বা বর্গ করব কেন, এটার পিছনে রিজনটা কি? আমরা তো রিজন ছাড়া কোনো কাজ করি না। তো যেহেতু আমরা এটাকে বর্গ করতে চাইছি, অবশ্যই সেখানে একটা রিজন আছে। সেই রিজনটা কি একটু পরেই আমরা সেটা বুঝতে পারবো। বাট আমাদের ইচ্ছা করছে আমরা আনন্দ পাওয়ার জন্য এটাকে একটু বর্গ করব। তো আমরা যদি এটাকে বর্গ করি, দেখো বর্গ করি, এই পাশে হবে বি স্কোয়ার, এই পাশে উভয় পাশে বর্গ করলাম। এই পাশে তুমি অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো, এটা এ, এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার টি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা পেলাম এখান থেকে। ওকে, এখন দেখো তাহলে ভি স্কোয়ার এখানে থাকলো, ইউ স্কোয়ার থাকলো। এইবার একটা জিনিস খেয়াল করো, এই জায়গা থেকে কি কোনো কিছু আমরা কমন নিতে পারি? দেখো 2 আছে, আমাদের এ আছে, তাহলে আমরা যদি 2a কমন নিই, এখানে যেটা থাকবে 2a যদি কমন নিই, এখানে থাকবে ইউটি প্লাস 2 কমন নিছি, তার মানে 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে ডেফিনেটলি। a কমন নিছি, তাহলে এখানে একটা a পড়ে থাকবে, টি স্কয়ার পড়ে থাকবে। দেখো এখানে কিন্তু 2 নেই, কিন্তু আমি 2 কমন নিছি, তাহলে অবশ্যই সামনে একটা কি আসবে, হাফ আসবে। কমন নেওয়া মানে ডেফিনেটলি ভাগ করে দেওয়া। এইবার দেখো আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2a, একটু আগেই দেখে আসলাম এই যে টার্মটা ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটা মানে ছিল এস। দেখো আমাদের স্কয়ার করার একটা সুন্দর ফলাফল আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? আমরা নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম, যেই ফর্মুলায় টি এর কোনো অস্তিত্ব নাই। দ্যাট মিনস আমাকে কখনো শেষ বেগ কিংবা আদি বেগ কিংবা ত্বরণ বের করতে বললো, কিন্তু আমার সময় দেয়া নেই, তখন আমরা এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবো। কারণ এই ফর্মুলায় আমরা টাইমটাকে কনভার্ট করে অন্য ফরম্যাটে নিয়ে গিয়েছি। তাহলে আমাদের আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম এখানকার সাথে। সেই ফর্মুলাটা কি? ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এখানে লিখতে পারি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। দেখো আমাদের এই একটা ফর্মুলা, এইটা আমরা ইউজ করবো সমবেগের ক্ষেত্রে, এইটা ইউজ করবো ত্বরণ থাকলে এটা ইউজ করতে পারবো। এবং আমরা যখন ত্বরণের ক্লাসটা করেছিলাম, ত্বরণের ফর্মুলা আমরা দেখেছিলাম a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, তার মানে শেষ বেগ মাইনাস আদি বেগ মানে বেগের পার্থক্য ডিভাইডেড বাই টি মানে সময়। বুঝতে পারছি হোপফুলি? এই হচ্ছে আমাদের ফর্মুলা বা ইকুয়েশনগুলো যেগুলো আমরা ইউজ করতে পারবো। এর সাথে ইনিশিয়ালি আরেকটা ফর্মুলা আমরা প্রথম পর্বে যখন দূরত্ব বের করেছিলাম তখন দেখেছিলাম s ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2। এটা আমরা যদি বের নাও করি তাতেও বুঝতে পারি এটা বেসিক্যালি এখান থেকেই আসছে। দেখো আমি যদি ইউ প্লাস ভিটা রাখি এই গড় বেগের জায়গায়, তখন এইটা পাবো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা দিয়ে আমরা মাঝে মাঝে দূরত্ব বের করতে পারবো। তো আমরা যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করবো বা প্রবলেম সলভ করবো, তখন এই গতির ফর্মুলাগুলো আমরা সবসময় মাথায় রাখবো এবং এগুলোর অ্যাপ্লিকেবল ফিল্ড বা কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা একটু আমরা জেনে রাখবো। তো পরবর্তী পর্বে আমরা গ্রাফ নিয়ে যখন কথা বলবো, তখন এই সূত্রগুলোর আরো বিভিন্ন রূপ বা গ্রাফ থেকে কিভাবে এগুলো অনুধাবন করা যায় সেটা আমরা দেখতে পারবো। এবার দেখো এই গতি সূত্রগুলোর সাথে আমরা পড়ন্ত বস্তুর গতি সম্পর্কে যদি একটু আলোচনা করতে চাই, পড়ন্ত বস্তুর গতি বা পড়ন্ত বস্তুর গতি এটা কি আসলে একটু করে যদি বলার চেষ্টা করি। পড়ন্ত বস্তুর গতি
যখন একটা বস্তু পড়তে থাকবে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তে থাকবে, তবে অবশ্যই এখানে কিছু আদর্শ ব্যাপার স্যাপার বা আইডেন্টিক্যাল ব্যাপার আমাদেরকে মেনে চলতে হবে। ধরো আমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম, তখনই সেটাকে বলা হবে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা 3টা সূত্র শিখবো এবং এই 3টা সূত্রের জন্য অবশ্যই কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। প্রথমত পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা আমরা যদি বলি, প্রথম সূত্র, এই পড়ন্ত বস্তুর সূত্রগুলা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও সূত্র, ওই কারণে এগুলাকে গ্যালিলিওর ফর্মুলা বলা হয়। গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। দেখো পড়ন্ত বস্তুর 3টা সূত্র। প্রথম সূত্রটা কি বলে? আমি 2টা বস্তুকে ছেড়ে দিব, সাপোজ একটা কলম আর একটা ভারী পাথর। এখন আমরা যেখানে কাজ করি নর্মাল সেন্সে বলে পাথর আর কলমকে যদি ছেড়ে দিই অবশ্যই তারা একসাথে পড়বে না। একটা তাড়াতাড়ি পড়বে, পাথরটা যেহেতু ভারী তাড়াতাড়ি পড়বে, এবং কলমটা যেহেতু হালকা একটু দেরিতে পড়বে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণের প্রভাব। আমরা জানি পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে টানে, প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে টানে, যেই ত্বরণে টানে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। ওই কারণে যেই বস্তুর ভর যত বেশি তার অভিকর্ষজ ত্বরণ, তাকে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে তার টানটা বেশি, ওই কারণে সে একটু আগে পড়ে। কিন্তু আমরা যখন পড়ন্ত বস্তুর সূত্র আলোচনা করব তখন প্রত্যেকটা বস্তুকে সেম ধরে নিব। দ্যাট মিনস এখানে কোনো বাতাস থাকবে না, মানে কোনো বাধা থাকবে না, কোনো অভিকর্ষ ত্বরণের টান থাকবে না। যদি সেটা না থাকে তখন অবশ্যই 2টা বস্তু একটা কন্ডিশন মেনটেন করে চলবে। তো প্রথম সূত্রে কি বলে দেখো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, স্থির অবস্থান মানে 2টা বস্তু প্রথমে স্থির ছিল, স্থির অবস্থান, স্থির অবস্থান থেকে বিনা বাধায় তার মানে 2টা বস্তু স্থির এবং তাদের কোনো বাধা নাই এবং তারা একই উচ্চতায় আছে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু যে বস্তুটা পড়তেছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সমান দূরত্ব অতিক্রম করে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি 2টা বস্তুকে আমি স্থির অবস্থান থেকে ছেড়ে দিই, কোনো বাধা না থাকে, একই সময়ে একই উচ্চতা যাবে। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। এইবার খুবই সহজ একটা সূত্র, দ্বিতীয় সূত্রে যদি আসি, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সূত্র, এই 2টা আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। সাপোজ এইখানে 2টা বস্তু আছে, এই একটা বস্তু এবং এই একটা বস্তু। 2টা বস্তুর ভর ভিন্ন হতে পারে, বাট 2টা একই উচ্চতায় আছে এবং তারা এখান থেকে পড়বে। দেখো তারা একই উচ্চতায় আছে, কোনো বাধা থাকবে না, তারা স্থির আছে, তার মানে তাদের আদিবেগ 0। পড়ন্ত বস্তু হইতে হলে আদিবেগ অবশ্যই 0 থাকতে হবে। তারা যখন পড়বে অবশ্যই তাদের একটা বেগ থাকবে। তো আমি ধরে নিচ্ছি তারা এখান থেকে এই জায়গায় আসতে টাইমটা লাগে t, আর এর এখান থেকে এইখানে আসতে তারা যদি টাইম লাগে t, মানে সময় দুইজনের ক্ষেত্রে, এবং তারা যেই বেগটায় পড়বে এই বেগটা হবে এই সময়ের সমানুপাতিক। তার মানে সময় যত যাবে, যত নিচে যাবে, সময় যত বাড়বে বেগটা তত বাড়তে থাকবে, তাহলে আমি বলতে পারি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর, এটা অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। স্থির অবস্থান এবং বিনা বাধায়, এটা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হবে। পড়ন্ত বস্তু, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে সময় যত বাড়বে বেগ তত বাড়বে, বেগ যত বাড়বে সময় তত বেশি হবে। তার মানে আমি বলতে পারি v সমানুপাতিক t। এবার আসো আমরা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কের বিষয়টা যদি সবাই জানি, সমানুপাতিক চিহ্ন তুলতে হলে আমাদেরকে একটা ধ্রুবক আনতে হবে। b ইকুয়ালস টু সমানুপাতিক চিহ্নটা তুললাম, একটা ধ্রুবক আনলাম, সাপোজ সেই ধ্রুবকটা k ইন্টু t। এখান থেকে যদি টিটাকে নিচে পাঠাই আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে v বাই t ইকুয়ালস টু k মানে ধ্রুবক, এবার দেখো প্রত্যেকটা বস্তুর জন্য এই জিনিসটা ধ্রুবক হবে। এই জিনিসটা মানে কি, v আর t এর অনুপাত, মানে v বাই t ধ্রুবক হবে। এবার যদি অনেকগুলা বস্তু সেখানে থাকে, যেই জিনিসটা ধ্রুবক সেটাকে আমরা অনেকগুলা ফরম্যাটে লিখতে পারি। সাপোজ আমার 3টা বস্তু পাশাপাশি আছে, তার জন্য এই ফরম্যাটটা হবে এরকম। প্রথম বস্তু মানে v1 ডিভাইডেড বাই t1 ইকুয়ালস টু, যেহেতু ধ্রুবক দ্বিতীয় বস্তুর জন্য সেটা সত্য হবে, মানে v2 বাই t2 ইকুয়ালস টু তৃতীয় বস্তু v3 বাই t3। এভাবে আমার যতগুলা বস্তু থাকবে সবগুলা বস্তুর জন্য আমরা এইটা ইকুয়ালস টু শেষ পর্যন্ত ধ্রুবক লিখতে পারবো, মানে k লিখতে পারবো।
এটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র থেকে আমরা ইলাস্ট্রেট করে পেতে পারি। হোপফুলি সবাই পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা বুঝতে পারছো। এইবার পড়ন্ত বস্তুর তৃতীয় এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র যেটা আমাদের কাজে লাগবে সেটা একটু দেখার চেষ্টা করি। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র আসলে কি বলে? তৃতীয় সূত্র আসলে কি বলে আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ এইখানে দুইটা বস্তু আছে, এই একটা বস্তু, এই একটা বস্তু। দুইটা বস্তু অবশ্যই স্থির এবং কোনো বাধা থাকবে না। পড়ন্ত বস্তু হতে হলে তার কোনো বাধা থাকবে না। আমরা আদর্শ চিন্তা করব যেখানে কোনো বাধা নাই, কোনো বাতাস নাই। এবার দেখো এই বস্তুটা প্রথম বস্তু, 1 নং বস্তু, এটা দ্বিতীয় বস্তু। ধরো এরা পড়বে এবং আমি চিন্তা করলাম এরা কিছুক্ষণ পর এই লেভেলে আসবে, এই লেভেলে আসবে। তো তাদের এইখান থেকে এই লেভেলে আসতে যেই সময়টা সেটা যদি টি হয় এবং এইখান থেকে এইখানকার যে দূরত্বটা, আমি যদি একটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করি শুধু প্রথম বস্তু, এইখান থেকে এই সময়টা যদি টি হয় এবং দূরত্বটা বা উচ্চতাটা সেটা যদি এইচ হয়, গ্যালিলিও বলছে টি যত যাবে ধরো টি যদি হয় 2 সেকেন্ড, এই দূরত্ব বা উচ্চতা সেটা হবে 4 মিটার। দ্যাট মিনস সময়ের বর্গ আকারে এই দূরত্বটা বাড়বে। তার মানে সময় যত যাবে দূরত্বটা বাড়বে। কিভাবে বাড়বে? সময়ের বর্গ আকারে। দ্যাট মিনস আমি গ্যালিলিওর তৃতীয় সূত্র যদি আগে লেখার চেষ্টা করি তাহলে এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবা। অবশ্যই আমাদেরকে স্থির অবস্থান ও বিনা বাধা হতে হবে। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, মানে দুইটা একই লেভেলে আছে, একই উচ্চতা থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে, মানে একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, মানে যেই দূরত্বটা বা যেই উচ্চতাটা সে অতিক্রম করবে, অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে বর্গ আকারে বাড়বে, মানে বর্গের সমানুপাতিক। দ্যাট মিনস আমরা এই ফর্মুলাটাকে লিখতে পারি দূরত্ব h সমানুপাতিক সময়ের বর্গ টি স্কয়ার। একইভাবে আমরা এখান থেকে যদি সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই, h ইকুয়াল টু একটা ধ্রুবক আসবে k ইন্টু টি স্কয়ার, তাহলে h বাই টি স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক k ইকুয়াল টু ধ্রুবক লিখতে পারি। আবারও সেম, একটু আগে আমরা যে বিষয়টা বলেছিলাম কোন একটা জিনিস যখন ধ্রুবক হবে সেটাকে আমরা অনেকগুলা বস্তুর জন্য যেই ফরম্যাটে লিখতে পারবো সেটা হচ্ছে h1 বাই t1 স্কয়ার, দ্বিতীয় আরেকটি বস্তু h2 বাই t2 স্কয়ার, এভাবে ডট 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 যতগুলো বস্তু থাকে ইকুয়ালস টু ধ্রুবক আমরা লিখতে পারবো। এই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। তো পড়ন্ত বস্তুর দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটা আমরা ম্যাথসে অনেক বেশি ইউজ করব, ওই কারণে আমরা দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটা বোঝার চেষ্টা করবো এবং মনে রাখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।